নমস্কার বন্ধুরা, আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে পিএমটি এবং পিইটি পরীক্ষা ছিল তা 21শে জানুয়ারি মানে আজকে শেষ হয়ে গেছে। এবং ইন্টারভিউরও ডেট ঠিক হয়ে গেছে। আগামী 29 তারিখ থেকে বিভিন্ন সেন্টারে ইন্টারভিউর ডাকা শুরু হবে। এবং আপনারা জানেন যে কারা কারা পিএমটিতে এবং পিইটিতে পাশ করে গেছেন এবং কারা পাশ করতে পারেননি। তো এইবার ইন্টারভিউকে ফেস করার জন্য কতগুলো জিনিস আমি বলতে চাই। এই ভিডিওটি পুরোটি দেখবেন। প্রথম কথা হচ্ছে যে মেয়েরা যারা রয়েছে, লেডি কনস্টেবলের জন্য যারা রয়েছেন, তাদের এবার সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ সিট রয়েছে 3500 এবং পাশ করেছে 4200, মানে প্রতি 6টা মেয়ের মধ্যে 5টা মেয়ে চাকরিতে জয়েন করতে পারবেন। এখন এই 6 নম্বর মেয়েটি আপনি নয় তো? বা ছেলেদের ক্ষেত্রে প্রচুর কম্পিটিশন হয়েছে। মাঠে 20 জন দৌড়েছে একসঙ্গে, 20 জনই পাশ করেছে। মাঠে 20 জন দৌড়েছে, 18 জন পাশ করেছে। এই রকম ভাবে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। খুব কম ছেলে পিএমটিতে ফেল করেছে। এবং আমার মতে প্রায় 1:3 ছেলে ডাকার কথা, সেটা 1:3.5ও হয়ে যেতে পারে। খুবই খুবই কম্পিটিশন রয়েছে। এর কারণ হচ্ছে আগে যখন কনস্টেবল রিক্রুটমেন্ট হতো অনেকদিন আগে, তখন একদিনের মধ্যে সবকিছু ঘোষণা হয়ে যেত। দিন দিত যে কবে মাঠ রয়েছে, সেই মাঠে আসতে হতো, সেই মাঠে এসে 1600 মিটার দৌড়াতে হতো, সঙ্গে সঙ্গে 100 মিটার দৌড়াতে হতো, তারপর লং জাম্প দৌড়াতে হতো, এবং বিকেলবেলার মধ্যে একটা লিস্ট টাঙিয়ে দিয়ে হাতে চাকরি নিয়ে চলে যেতে পারতো। কিন্তু এখন দিন পাল্টে গেছে। এখন প্রচন্ড কম্পিটিশন রয়েছে, সরকারি চাকরির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং জনসংখ্যার বৃদ্ধিও হয়েছে। ফলে চাকরি পাওয়াটা এখন খুব একটা সহজ বিষয় নয়। তো যেটা আমার বিষয়, এই ইন্টারভিউ এর কতগুলো দিক রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। এই ভিডিওতে ইন্টারভিউকে আমি 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে ড্রেস কোড, 2 নম্বর হচ্ছে ইন্টারভিউর রুম, এবং 3 নম্বর হচ্ছে কমন কিছু টিপস এবং প্রশ্নাবলী। প্রথমে আসা যাক মেয়েদের ড্রেস কোডে। মেয়েদের ক্ষেত্রে আমি বলবো শাড়ি, তার সঙ্গে ম্যাচিং ব্লাউজ পরাটা ভালো। কিন্তু শাড়ি অবশ্যই এরকম যেন না হয় খুব মানে ডিপ কালারের হয়, তাহলে খুব বাজে লাগবে দেখতে। হালকা কালারের শাড়ি, একদম মানে অ্যারিস্টোক্রেট লুক দেয় এরকম শাড়ি পরা ভালো। অথবা সালোয়ার কামিজ সব থেকে ভালো। এবং অবশ্যই দেখবেন চুল যেন বাঁধা থাকে, এরকম যেন না হয় চুল খোলা রয়েছে। গয়নাগাটির ক্ষেত্রে না পরাই ভালো। যদি পরেন তো খুব ছোটখাটো গয়না, একটা গলা হার পরলে পড়তে পারেন, না পরাটাই বেটার। কঙ্কন বা নুপুর জাতীয় জিনিস যেগুলো থেকে আওয়াজ হয় সেগুলো একদমই পরবেন না ইন্টারভিউর দিনের জন্য। এবার আসা যাক ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে ড্রেস হওয়া উচিত শার্ট এবং প্যান্ট। শার্ট অবশ্যই হালকা কালারের হবে, আর প্যান্ট অবশ্যই ডিপ কালারের হবে। এবং একটা সুন্দর কম্বিনেশনের মধ্যে পরাটাই বেটার। অবশ্যই বেল্ট পরবেন এবং জুতো পালিশ যেন হয়। চেষ্টা করবেন যে কালারের বেল্ট পরছেন সেই কালারেরই জুতো পরতে, যদি থাকে তো খুবই ভালো। আমার মতে যে সমস্ত পারফিউম বা ডিও গুলোতে অত্যন্ত গন্ধ আছে, সেই সমস্ত জিনিসগুলো না মেখে যাওয়াই ভালো। যদি পারেন খুবই হালকা পারফিউমের গন্ধ রয়েছে এরকম ধরনের জিনিসপত্র মেখে যেতে পারেন। যাদের একটু ঘামের গন্ধ বেরোয় তাদের জন্য বেটার। বাট কোনোভাবে সেটা যেন মানে ইন্টারভিউয়ার পর্যন্ত যেন পৌঁছায়। কারণ অনেক ইন্টারভিউয়ারের সমস্যা থাকতে পারে, তিনি আপনার ওই গন্ধে উনি ইজি ফিল করতে নাও পারে। সেই কারণে আপনার যতটা সম্ভব ডিও বা পারফিউম না ব্যবহার করাটাই ভালো। এবার 2 নম্বর হচ্ছে ইন্টারভিউ রুম। ইন্টারভিউ রুমে যাওয়ার আগে প্রচুর লোকে অনেক ভয় পায়, স্বাভাবিক ব্যাপার, নার্ভাস ফিল করে। আমার একটা টিপস হচ্ছে, ভাই তুমি কি হারাবে, তুমি কি নিয়ে এসেছো, একদম রিল্যাক্স যান। এইটাতে যদি ভালো দিতে পারেন তাহলে চাকরি হবে, আর না হলে আপনাদের এখানে শেষ হয়ে যাচ্ছে না জীবন, আরো পরীক্ষা আছে, আরো যাবেন, কিন্তু কোনো রকম ভয় পাবেন না। কারণ আপনার ভয় আপনাকে শেষ করবে, আপনার নার্ভাসনেস আপনাকে শেষ করবে। তো সবার প্রথমে ইন্টারভিউ রুমে
যখন যাবেন তখন আমার মতে যেটা বলে যে বলবেন না যে মে আই কাম ইন স্যার, বিকজ হ্যাঁ যদি বলতে পারেন, যদি কেউ ইংরেজিতে খুবই সড়গড় হন তাহলে তিনি শুরু করতে পারেন, কিন্তু যদি কেউ ইংরেজিতে সড়গড় না হন তাহলে বাংলাতেই বলা উচিত যে আমি আসবো স্যার বা আমি আসবো ম্যাডাম। কারণ এখান থেকে আপনাকে তারপরে প্রশ্ন করা হবে, আপনি বাংলাতে বললে বাংলাতেই শুরু হবে, স্বাভাবিক আশা করা যায়। ২ নম্বর জিনিস হচ্ছে আপনাকে যখন আসতে বলবে প্রথমেই বলবেন যে গুড মর্নিং স্যার বা গুড মর্নিং ম্যাডাম। ধরুন ইন্টারভিউ বোর্ডে দুজন পুরুষ আছেন, একজন মহিলা আছে, তাহলে আপনার সবার দিকে তাকিয়ে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম এটা বলবেন। আর তারপরে যাবেন, ইন্টারভিউ রুমে যখন ঢুকতে বলবে তখন ঢুকবেন, কিন্তু বসবেন না ততক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত ইন্টারভিউরা আপনাকে বসতে বলছে। যেই বলবে এবার বসুন তখন আপনি বসবেন এবং বসার পরে বলবেন যে ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাডাম। দেন ওনাদের চোখের দিকে তাকিয়ে কথা বলবেন, কখনোই ঘাবড়াবেন না। আপনি ওনাদের থেকে না তাকিয়ে নিচু হয়ে কথা বলছেন বা আপনার হাতগুলো নিয়ে আপনি আঙুলের মধ্যে আঙুল নিয়ে ভাঙছেন বা পকেটের মধ্যে হাত গুজে বসে আছেন, দিস ইজ দ্য ফিলিংস অফ নার্ভাসনেস। আপনি নার্ভাস হবেন না। কেন বলছি নার্ভাস, আমি বারবার বলছি নার্ভাস হলে সেটা আপনার নেগেটিভে যাবে। আপনি কি হারাবেন এতে, কি হারাবেন? এই চাকরি কি আপনার ছিল? এই চাকরি ছিল না, তো সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। এই চাকরি যদি নার্ভাস না থাকে আপনি ইজিলি চাকরি পাবেন, স্বাভাবিক ব্যাপার। প্রথমে এবার আসা যাক কতগুলো কমন প্রশ্নে। ১ নম্বর হচ্ছে সবার প্রথমে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। তো সেখানে আমার মনে হয় যে খুবই ক্রিপস উত্তর দেওয়া উচিত, মানে এমন বড় করে না বলে দেবেন যে সেখান থেকে আপনাকে প্রশ্ন করবে এবং আপনি সেখানে উত্তর দিতে পারবেন না। এবার এখান থেকে প্রশ্ন কি কি আসতে পারে, যে আপনি যখনই বলবেন যে আপনি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন তখন আপনাকে আপনার সাবজেক্টের কিছু কমন প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবে। তো সাবজেক্ট থেকে কিছুটা পড়ে যাবেন, যেগুলো কমন বেসিক যেগুলো আছে সেগুলো পড়ে যাবেন। দ্বিতীয়তে আসবে হচ্ছে আপনার যেখানে বাড়ি, সেই বাড়ির আশেপাশে যে জেলায় বাড়ি, কারো নদিয়াতে বাড়ি, কারো মুর্শিদাবাদে বাড়ি, তো তারা অবশ্যই সেই জেলা সম্পর্কে জেনে যাবেন এবং সেই জেলার বিখ্যাত বিখ্যাত লোকেদের নামগুলো পড়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের ডিজিপির নাম কি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র সচিব, এই সমস্ত পদগুলোতে যারা রয়েছেন তাদের প্রত্যেকের নাম অবশ্যই জেনে যাওয়া ভালো। যেদিনকে যাবেন সেদিনকে সকালবেলা অবশ্যই নিউজ পেপারটা ভালো করে পড়বেন, খুঁটিয়ে পড়বেন এবং সাম্প্রতিক যে ঘটনাগুলো চলছে সেগুলো নিয়ে একটু চর্চা করবেন। এবার আমি একটা পয়েন্টে আসি আপনাকে। দেখুন ইন্টারভিউতে যদি আপনি একটা প্রশ্নের উত্তর যদি না দেন তাহলে আপনি চাকরি পেতে পারেন। তার দুটো কারণ আছে। ১ নম্বর হচ্ছে আপনার নাম্বার যদি খুব বেশি থাকে, যেটা 85 এর পরীক্ষা হয়েছে তার মধ্যে আপনি হয়তো 70 পেয়ে আছেন, তো আপনার ওখানে ইন্টারভিউতে যদি ২-৫ পেয়ে যান আপনি ইজিলি হয়তো চান্স পেয়ে যাবেন। আর ২ নম্বর হচ্ছে যে ইন্টারভিউতে কখনোই আপনার জ্ঞান দেখা হয় না, কারণ আপনি লিখিত পরীক্ষা পাশ করে গেছেন, আপনি শারীরিক সক্ষমতা পরীক্ষায় পাশ করে গেছেন, এখন আপনার দেখা হচ্ছে উপস্থিত বুদ্ধি কি আছে, আপনি কিভাবে সমাজে সামনে প্রতিপন্ন হবেন, আপনি কি পুলিশের ক্ষেত্রে ফিট আছেন কিনা, শুধু এই কয়েকটা পয়েন্ট আপনাকে দেখা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কখনোই ধৈর্য হারাবেন না। আপনাকে এমন কিছু প্রশ্ন করতে পারে যে প্রশ্নতে আর্গুমেন্ট সৃষ্টি হতে পারে, আপনি কখনোই আর্গুমেন্টে যাবেন না। আপনি যখনই আর্গুমেন্টে যাবেন তখন ওনারা আরো অন্য প্রশ্ন করবে। তো সুতরাং আপনি যদি না জানেন কোনো বিষয় তো বলবেন যে স্যার আমার জানা নেই, আমি জেনে নেবো স্যার। এবার আসা যাক একটা কমন প্রশ্নে। সেই কমন প্রশ্নটা হলো যে আপনি পুলিশে কেন আসতে চাইছেন। এখন অনেকে উত্তর দেবেন যে স্যার আমি দেশের জন্য অনেক কাজ করতে চাইছি, আমি উম, উম, অনেক অপরাধীকে ধরবো, তাদের সাজা দেওয়ার চেষ্টা করব, আমি এই করব, আমি ওই করব, আমি বিশাল জোর দৌড়াতে পারি, যে কোনো আসামিকে ধরতে পারি। এই সমস্ত উত্তর কেউ চাইবে না আপনার কাছে, কারণ এগুলো ইন্টারভিউরা জানে যে দিস ইজ নট দ্য ফ্যাক্ট। আপনার কতটা সত্যি বলার ক্ষমতা আছে, কতটা আপনি জেনুইন বলছেন, এইটুকুনি আপনাকে দেখা হবে। এখানে উত্তরটা হওয়া উচিত যেটা জেনুইন সেটা। অর্থাৎ আপনি বলবেন যে স্যার আমি অনেকদিন ধরে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তো বিভিন্ন পরীক্ষা দিয়েছি,
সেগুলোতে হয়নি, বা যার হয়েছে সেগুলো হয়েছে। তো এর মধ্যে এই পরীক্ষাটা আমি স্যার ইন্টারভিউ কল পেয়েছি। যদি স্যার এই পরীক্ষাতে আমি চান্স পাই, তো অবশ্যই স্যার আমি পুলিশের চাকরিতে আসতে চাইবো। দ্বিতীয় প্রশ্ন করতে পারে কি, মেয়েদের ক্ষেত্রে করতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আবারও বলছি, মেয়েদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন করতে পারে যে আপনার পুলিশের চাকরি, এখানে আপনার নাইট ডিউটি হবে, তাহলে আপনি চাকরি করবেন কি করবেন না। এবার যদি আপনি এখানে সংকোচন বোধ করেন যে স্যার নাইট ডিউটি স্যার কত হবে স্যার, প্রতি মাসে কতগুলো করে হবে, সপ্তাহে কতগুলো হবে, তাহলে আপনি ফেঁসে গেছেন। তাহলে আপনার দেখে নেওয়া হবে যে আপনি পুলিশের চাকরির যোগ্য নন। তো সুতরাং আপনি ওখানে বলবেন যে স্যার নাইট এই ডিউটি, এই চাকরিতে স্যার নাইট ডিউটি হবে সেটা আমি জানি। নাইট ডিউটিটা স্বাভাবিক ব্যাপার, এবং এরকম নয় যে নাইট ডিউটি আমাকে প্রতিদিনই করতে হবে। অবশ্যই আমাদের সুপিরিয়র থাকবে, তারা ফোর্সকে সেইভাবে ইউটিলাইজ করবে। নাইট ডিউটি করতে হলে অবশ্যই করতে হবে, শুধু আমি তো একা করবো না, আর আপনাকে করবে। যদি আপনাকে দ্বিতীয় একটা প্রশ্ন করে যে ধরুন আপনার বাড়ি হচ্ছে কাকদ্বীপে, আপনার পোস্টিং হলো কোচবিহারে, তাহলে আপনি কি করবেন? অনেকে এখানে বললেন স্যার এত দূরে পোস্টিং হলে স্যার আমরা কি করে করবো স্যার। এইটা বলা যাবে না, কারণ আপনি সরকারি চাকরি করছেন, যেখানে পোস্টিং আপনার যেখানে সেখানে হতে পারে। তো আপনাকে বলতে হবে যে স্যার আমি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, আমার মনের মধ্যে আমি জানি যে আমার পশ্চিমবঙ্গে কোনো একটা জেলাতে পোস্টিং হতে পারে, তো আমি এই জন্য স্যার প্রিপেয়ার, যেখানে দেবে স্যার সেখানে আমি কাজ করবো স্যার। এই উত্তরগুলো যদি আপনি বলেন, আপনার পজিটিভ অ্যাটিটিউড ইন্টারভিউতে কাছে যাবে। এবং কোনো রকম, আমি আবারও বলছি, যে কোনো রকম আর্গুমেন্টে জড়াবেন না, কোনো তর্কাতর্কিতে জড়াবেন না। হতে পারেন যে আপনি কোনো বিষয়ে বিশাল কোনো জ্ঞানী ব্যক্তি রয়েছেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু তা বলে তা কাউকে ছোট করা যাবে না। এবং যখন আপনারা ইন্টারভিউ রুম থেকে যখন বেরোবেন, তখন অবশ্যই যখন বলবে যে ঠিক আছে আপনি এবার আসুন, তখন আপনারা চেয়ারটা থেকে চেয়ারটা সরিয়ে আপনারা উঠলেন, ওঠার পরে আবার চেয়ারটাকে ঠিক সেম জায়গাতে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে সবাইকে বলবেন যে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাডাম বলে বেরিয়ে যাবেন, পিছনে তাকাবেন না। আমার মনে হয় আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করা দরকার, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আরো যদি কিছু টিপস জানার দরকার হয় অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ।